প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ছুটে যাই এবং স্টুডিওতে থাকেন আমাদের একজন বিশেষজ্ঞ। নানান বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি, মূলত নারী স্বাস্থ্য নিয়েই আপনারা দেখে অভ্যস্ত। মাঝে মধ্যে আমরা কৃষি, তথ্য প্রযুক্তি ইত্যাদি বিষয় নিয়েও কথা বলে থাকি। আজকে অনেক দিন পরে আমরা কৃষি নিয়ে কথা বলতে চাই। বর্ষার শেষ সময়টা, সবজি, আবার আগাম শীতের সবজি, নানান কিছুর নিয়ে প্রশ্ন থাকে, উৎপাদন করেন যারা, তাদের সেসব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের সঙ্গে স্টুডিওতে বসেছেন ডক্টর মেহেদী মাসুদ। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক। তিনি বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের সঙ্গে জড়িত আছেন। যদিও ফল উৎপাদন বলছি, কিন্তু সবজি বা অন্যান্য যে কোনো প্রশ্নের উত্তরই তিনি দেবেন। মোহাম্মদ শামীম আমাদের সঙ্গে আছেন। আমরা টাঙ্গাইল সদরের সিলিমপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে আছি। শামীম ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, ভালো আছেন? জি ভালো ম্যাডাম। আপনি কৃষি কাজ করেন না শামীম ভাই? জি ম্যাডাম। কত জমি আছে? 5-6 বিঘা জায়গা চাষাবাদ করি। কি ফসল করেন? সরিষা আর হইলো ধানের আবাদ। এই বছরে আমি নতুন একটা সরিষা হাইব্রিড 14 আবাদ করছিলাম। আমি এই সরিষা সম্পর্কে ম্যাডাম আমি বলতে চাই যে এই সরিষাটা একেবারে খুবই ফলনশীল এবং কি এই সরিষাটা আবাদ করলে খুবই ভালো। মানে আপনি হাইব্রিডটার কথা বলছেন, তাই তো? জি জি জি। বীজ কোত্থেকে নিয়েছিলেন? বীজ নিয়েছিলাম ম্যাডাম হইলো উপজেলা কৃষি অফিসারের কাছে। এটা কি অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে? না না ম্যাডাম, এবার এই বছর নতুন আমি বলছি। ফল যেটা পাইছেন সেটা দিয়ে কি করছেন? ওটা তো আমি বীজ রাখছি, ওটা বিক্রি করি নাই ম্যাডাম। ওটার জন্য আমাদের একটা দাম দেওয়া হয়েছে, ওই দামে আমরা ওই বীজ হিসেবে রাখছেন। কিন্তু জিনিসটা ভালো, মানে কিন্তু মানে কোয়ালিটি যে ভালো এটা বুঝবো কেমনে? ওটা না, মানে শস্যের থেকে তেল না পেলে তেলের কোয়ালিটিটা ঝাঁজ, তারপর অনেক সময় এমনি শস্যের তিতা তিতা লাগে, সেটা মানে এইটা আপনি বুঝলেন কেমনে? বাড়িতে বা বাঙ্গাইয়া আমি শস্যটা ব্যবহার করছি, খাইছি, কিন্তু ওই মাগি শস্যটার মতো অত ঝাঁজ না, কিন্তু খাইতে বেসাদ না আর কি। দেশি যাত্রা তো খুবই ভালো। তার মধ্যে আপনারা হাইব্রিডটা কেন বলতেছেন স্যার? আমি একটু শুনতে চাই, এই হাইব্রিড সরিষা হঠাৎ করে কেন আমরা দিচ্ছি? মানে ভালো বলেছেন শামীম ভাই, যে টাঙ্গাইলে সরিষা, বিশেষ করে বাড়ি সরিষা 14 আবাদ করছেন, শুনে খুব ভালো লাগলো। কারণ আমাদের বর্তমান কৃষিমন্ত্রী মহোদয় ডক্টর আব্দুর রাজ্জাক মন্ত্রী মহোদয় চাচ্ছেন যে আমাদের তেল জাতীয় খাবার কিভাবে আমরা বাড়াতে পারি। প্রায় মানে $2 বিলিয়ন আপনার আমদানি করে থাকি। প্রায় 19 থেকে 20 লক্ষ মেট্রিক টন আমাদের তেল জাতীয় খাবার দরকার। সেইটাকে, মানে সেটা তো যে পাম অয়েল না, তেল জাতীয় খাবার, সয়াবিন তেল হোক, পাম অয়েল এসে তারপর সয়াবিন হয়ে যায় আর কি। তা সেটাকে, আর আমাদের উৎপাদন হয় 4-5 লক্ষ টন। তা আমরা যদি সরিষার আবাদকে বাড়াতে পারি, তাহলে ওই পাম অয়েল বা সয়াবিন তেলের ইম্পোর্টটা কমে আসবে। এটা আমরা এখন একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে। এবং এটা বাড়ি সরিষা 14, এটা একটা হাইব্রিড না, এটা একটা ওপি ভ্যারাইটি। বীজ থেকেই এটা চারা করা যাবে, পরবর্তী বছর আবার বোনা যাবে, ওখান থেকে রাখা যাবে। এই জন্য এটা হাইব্রিড না। আচ্ছা, হাইব্রিড এবং উচ্চ ফলনশীল। মানে এত প্রয়োজন কেন পড়লো হঠাৎ করে? আপনি বললেন যে তেল জাতীয় বীজের উৎপাদন বাড়ানো, তার চেয়ে তেল কি এমন? আমরা তো খাই আর কি, আমরা সয়াবিনের নামে যেটা খাই মোটেও তো সয়াবিন নয়, নাহলে এত পাম অয়েল আসে, ওগুলো দিয়ে কি হয়? সয়াবিন নিশ্চয়ই, সেটাকে সয়াবিন ইত্যাদি করে নানান সময় ব্যবহার করা হয়। তো তেলের, আপনি খাবারের গুণের কথাও বলছিলেন, ফুড হ্যাবিটের কথাও বলছিলেন। এই সয়াবিন তেল বললাম, বা খুব ভালো সরিষার তেল কতখানি আমাদের জন্য জরুরি? না খেলে কি হয়? খাবারের জন্য আমাদের দরকার মেনলি শক্তিটা আসে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট থেকে। ফ্যাট আমরা না বলে লিপিড বলি। শতকরা 20% শক্তিটা ফ্যাট থেকে আসা উচিত। কারণ ফ্যাট, জানেন, ফ্যাটের একটা উপকারিতা আছে। যেমন আমাদের স্কিন, শরীরের সবচেয়ে বড় অঙ্গ কিন্তু চামড়া। এই চামড়াটা তৈরি হচ্ছে এক ধরনের লিপিড দিয়ে। তাই চামড়ার এই ফ্যাট যদি না থাকতো, তা আমরা কোনো রকমের আঙুল দিয়ে টোকা মারলেই কিন্তু শরীরে হাড়িতে ব্যথা লাগতো। অর্থাৎ আমাদের এই যে চামড়াটাকে
তৈরি থেকে শুরু করে এর যে আঘাত সহ্য করার ক্ষমতা এটা দেয়। আমাদের শরীরের সমস্ত ভিতরের অঙ্গ যেমন নাড়ি ভুঁড়ি, আপনার ব্রেন, এগুলোর তৈরি তো ফ্যাট দিয়ে, যার কারণে আমরা কিন্তু বলি যে এডিবল অয়েল আমরা খাবো। এখন এটা কোথা থেকে খাবো? কম দামে আমরা পাম অয়েলটা পাই, যেটা সাধারণ তাপমাত্রায় শীতকালে জমাট বেঁধে যায়, কিন্তু সেইটাকে আর এক ধরনের কেমিক্যাল মিশিয়ে অসাধু ব্যবসায়ীরা লিকুইড ফর্মে সয়াবিন তেল হিসাবে বিক্রি ব্যবহার করে। হ্যাঁ, এইটার হাত থেকে বাঁচার উপায় হিসাবেই কিন্তু আমাদের দরকার সরিষার আবাদ বৃদ্ধি করা। সরিষা 14 এমন একটা জাত যেটা কম সময়ে অধিক ফলন দেবে। টাঙ্গাইল, মধুপুর এই এলাকাটা কিন্তু একটা, সব চাষি ভাইয়েরা খুব প্রোগ্রেসিভ। সেখানে দেখবেন যে আমন ধান কাটার পরপরই তারা সরিষা আবাদ করে। সাধারণত আমরা একটা উচ্চ ফলনশীল জাত দিচ্ছি, যেটা আরও প্রোডাকশন বাড়িয়ে চাষি ভাইদের ইনকামটা বাড়াবে এবং আমাদের দেশে ভোজ্য তেলের চাহিদাটা আরও মেকআপ করবে। আচ্ছা ভাইকে শামীম ধন্যবাদ ভাই, জানাচ্ছি। ঠিক আছে, আপনার সরিষার কথা শুনতে গিয়ে ধান বাঁধতে আমরা শিবের গীত গাইলাম অনেক আর কি, অনেকক্ষণ, কিন্তু অনেক জরুরি কথাই আলোচনা হয়েছে। কে প্রশ্ন করবেন? অনেকেই আছেন। আমার একটা কাঁঠাল গাছ 4-5টা কাঁঠাল গাছ আছে। ওই কাঁঠাল গাছটা এই 5 বছর আগে প্রথমে যে কাঁঠালটা ছিল ওটা পাকছিল, খাইতেও খুব সুস্বাদ। তারপরে কোনে কাঁঠাল প্রচুর আহে, কিন্তু কাঁঠালটা পাকে না, ফাইডা ফাইডা পইরা যায়। এই সম্পর্কে একটু ম্যাডাম। আচ্ছা, উনি এটাতেই বিশেষজ্ঞ, মানে বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্প যে, সেটাই সেই প্রকল্পের পরিচালক, সুতরাং কাঁঠাল নিয়ে প্রশ্ন করলে অনেক ভালো উত্তর না, দেবেন। ধন্যবাদ। যে সবচেয়ে ভালো লাগছে যে আমাদের জাতীয় ফল নিয়ে প্রশ্ন করেছেন। আর জাতীয় ফল কাঁঠাল যদি ফল হিসাবে তার ভাগ করা হয়, যে কাঁঠালের অবস্থানও 1 নম্বরে পুষ্টির দিক থেকে। সাধারণত পুষ্টির অভাবে ফলটা ফাটে। কি কি পুষ্টি? পটাশিয়াম একটা খাবার, এর যদি অভাব হয়, বোরন এর যদি অভাব হয়, আর দস্তা, এই 3টার যদি অভাব হয় তাহলে ফল ফেটে যায় এবং পাকতে দেরি হয় এবং ফলটার আকার এবড়ো থেবড়ো হয়ে যায়, সুষম হয় না। তা আপনি যদি দেখেন, আমরা তো ফল গাছে সাধারণত খাবার দিই না, তা আপনি এক কাজ করবেন, ওই কাঁঠাল গাছের বয়স কত? 5 বছর ধরে কাঁঠাল আহে স্যার। কাঁঠাল গাছের বয়স হয়তো 8-10 বছর হবে। জি 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 স্যার। হ্যাঁ, তা 8-10 বছর কাঁঠাল গাছে আপনি সুষম খাবার দেন, বিশেষ করে পচা গোবর। আমরা একটা খনার বচন বলে যে সকল গাছ কাটি কুটি কাঁঠাল গাছের দেই মাটি। আধা ফুট উঁচু করে জি। কাঁঠাল গাছের গোড়ার উপরের মাটিটা, ক্ষেতের 1 কোপের উপরের মাটিটা এনে ঢেকে দেবেন। দেখবেন যে এই কাঁঠাল গাছে পরবর্তী বছর থেকে ভালো কাঁঠাল হচ্ছে, কাঁঠাল ঠিকমতো পাকবে এবং ভালো হবে। ঠিক আছে শামীম ভাই, এখন যে অন্যদের সুযোগ দেন। হ্যাঁ, ধন্যবাদ আমার এই সরিষা এবং কাঁঠালের সুপরামর্শ দেওয়ার জন্য। এখন ফারুক ভাই, সে এই করলা সম্পর্কে কিছু কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। ফারুক ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো আপা। জি আপা, আমি একজন কৃষক। হ্যাঁ, আমার ধানের স্কিম আছে, আমি সবজি চাষ করি। আচ্ছা। আমি করলার মধ্যে একটা সমস্যা দেখা দিছে, হ্যাঁ, করলায় প্রচুর আসে কিন্তু কলি আস্তে আস্তে শুকিয়ে যায়। এর জন্য কি প্রতিষেধক আছে আমার? আসলে করলা গাছ 2 ধরনের ফুল হয়, একটা হচ্ছে স্ত্রী ফুল আর একটা পুরুষ ফুল। স্ত্রী ফুলটা করলা, একটা ছোট্ট করলা সহ যে ফুলটা থাকে সেটা হচ্ছে স্ত্রী ফুল। যদি আপনি ওই ক্ষেতের আশেপাশে যদি পুরুষ ফুল যদি নিয়মিত না হয়, অথবা পোকামাকড় যে পরাগায়ন করে, এক ফুল থেকে আরেক ফুলে যায়, আরেক ফুল থেকে আরেক ফুলে যায়, এই যে এক ধরনের বোলতা বা মৌমাছি, এই মৌমাছি বা বোলতার সংখ্যা যদি কমে যায়, তাহলে কিন্তু আপনার ওই পুরুষ ফুলের রেণুটা স্ত্রী ফুলে আসতে পারে না, যার কারণে পরাগায়নটা হয় না। এই পরবর্তীতে ওই ছোট্ট করলা সহ স্ত্রী ফুলটা শুকিয়ে যায়, এটা একটা কারণ। আর একটা কারণ, আপনার এক ধরনের মাছি পোকা যখন ছোট্ট স্ত্রী করলা ফুলের একটা ডিম পাড়ে, ডিমটা যখন ভিতরে পাড়ে 2-1 দিনের মধ্যে ফুটে যখন আপনার বাচ্চা হয়, ওই বাচ্চাগুলো ভিতরে খেয়ে ওই করলাটাকে নষ্ট করে ফেলে। তখন মনে হয় ধরেন হয়তো 1-2 ইঞ্চি লম্বা হলো, তারপরে কুকড়ায় গেল, হলুদ হলো, তারপরে ওটা শুকিয়ে পচে মরে গেল।
এরকম হতে পারে। এখন যদি এরকম হয় যে পোকাই নষ্ট করছে, তাহলে আপনার এক ধরনের সেক্স ফেরোমন, এক ধরনের বয়ম ব্যবহার করতে হবে, যেখানে আপনার একটা মাদুলি থাকবে ঝুলানো। ওই মাদুলি ব্যবহার করলে যদি আপনার প্রতি কাঠায় 3টা করে ব্যবহার করেন, তাহলে দেখবেন যে এই সমস্যাটা আর হচ্ছে না। মানে অনেকদিন ধরে তো ফারুক ভাই ইয়ে করেন, চাষাবাদ করেন, তাই না? জি জি আপা। আর এই যে ফেরোমন ট্র্যাপ, এই ট্র্যাপটা তো অনেক দিন ধরেই তো চালু আছে, তাই না? জি জি। কিন্তু ব্যবহার করেন নাই। স্যার যে জিনিসটা বললো এটা আমরা বলে আছে ফেরোমন ট্র্যাপ। হ্যাঁ, ফেরোমন ট্র্যাপ যেটা, এটা এক এক ফসলের জন্য এক এক ধরনের ফেরোমন ট্র্যাপ আছে। আপনার এই যে করলার জন্য কিন্তু মাছি পোকা আলাদা, এই যে লিওর, তারপরে ম্যাজিক, এই ধরনের এনে আপনি নির্দিষ্ট দূরত্বে রাখবেন, আপনার করলা প্রতিটাই ভালো হবে, নষ্ট হবে না। আর একটা খেয়াল রাখবেন, শিকড়ে যেন পানি না জমে, এই জন্য শিকড়ের এরিয়াটা একটু উঁচু করে দেবেন। ঠিক আছে। ফারুক ভাই, আর কি কোনো প্রশ্ন আছে? জি না আপা, আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। তারপরে কে? খলিল ভাই, সে আম সম্পর্কে কিছু আম নিয়ে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো লাগছে। জি। আমি সব ধরনের আবাদ করি। আমি কৃষক। আমাদের ধান, পাট, সরিষা বা তিল মিল বা কাউন, এই সব আবাদ করি। তবে আমার একটা সমস্যা হয়েছে কি, বাড়িতে আমাদের রাজশাহী থেকে কয়েকটা আমের চারা বুনছি। হ্যাঁ, ওই চারাটা আমাদের আম আসে খুব, কিন্তু বাড়তে হওয়ার আগে ফাইটা কিছু পচা ধরে অনেক পড়ে যায়, ঝরে যায়। আচ্ছা, কি জাতের আম চাচা? আমরুপালি। আম্রপালি। আচ্ছা, আম্রপালি। তো সেটা ভালো খাইতে পারেন নাই এখনো, না? না, মিষ্টি আছে, খাওয়া যায়, কিন্তু থাকে, কিন্তু অনেক ঝরে যায় আর কি, ঝরে যায়, ফাইটা পয়সা যায়, পচে যায়। এখন আমের সমস্যার সমাধান দেন না, খুব খলিল ভাই। ভালো বলেছেন খলিল ভাই। আম্রপালি একটা ভালো মার্কেট স্থান দখল করে আছে। আম্রপালি খুব ভালো আম, মিষ্টি আম, সুস্বাদু আম। এখন আম্রপালি, খলিল ভাই দেখেন, একটা গাছে কয়টা আম হবে এটা নির্ভর করে ওই গাছে কয়টা পাতা আছে। একটা ডালে যদি 18টা পাতা থাকে, 18টা পাতার জন্য একটা আম ওর বহনযোগ্য এবং সেটা ভালো মতো ফল দেবে। এখন আম্রপালি আমটা এত বেশি হয়, গাছে হয়, যে 18টা পাতার জায়গায় ওরা হয়তো ওখানে আরও 2-3টা অতিরিক্ত হয়। আম্রপালি আম আমরা যদি বলি 3টাই 1 কেজি হবে, কিন্তু যদি একটা আমটি যদি বেশি রাখেন, তাহলে দেখা যাবে 6টাই একটা। তাহলে সেই ক্ষেত্রে আমের সাইজ ছোট হয়ে যাবে এবং আটি বেশি হবে এবং আমটা বাজারে আপনি দাম বেশি পাবেন না। এই জন্য আম গাছ অটোমেটিক শেষ ঝরে দেয় ভালো কোয়ালিটির আম দেওয়ার জন্য। 3টাই 1 কেজি আম আনতে গেলে আপনি ছোট যখন আম থাকবে ইচ্ছা করে আপনি ফেলে দেবেন, সব তো আর হবে না, সব তো আর অত ভালো হবে না। কোয়ালিটি জিনিস নিতে গেলে আপনার কিছু আম ফেলে দিতে হবে, হ্যাঁ, একটু কম করতে হবে। আমি আমের ক্ষেত্রে যেমন বললাম যে 18টা পাতার জন্য একটা আম রাখবেন, এরকম হিসাব করে একটা আন্দাজ করে আপনি আমের সংখ্যাটা কমিয়ে দিয়ে আম গাছে রাখবেন। একটা আম যেটা আপনি কেজি 100 টাকা পাবেন, ছোট ছোট আম হলে তো ওটা 30 টাকাও হবে না। আমাদের স্যার আর একটা প্রশ্ন, আমাদের নারকেল গাছ আছে কয়েকটা, বুঝছেন? একটা নারকেলের গাছের আপনার হইতেছে ওই জয়রা যায়, আর যেমন আগে ফল বড় হয়েছে, এখন যেমন চ্যাপটা হইয়া ফলটা বড় হইতেছে না। একটা নারকেল গাছ একটা নির্দিষ্ট জায়গায় থাকে। আম গাছ কাঁঠালের মতো, সে কিন্তু শিকড় 20-30 হাত দূরে যেতে পারে না, মাত্র 2 থেকে 3 হাত বা 4 হাতের ভিতরেই শিকড়টা ঘোরাফেরা করে। যার কারণে নারকেল গাছটা যখন বড় হয়, আপনার কিছুদিন মধ্যেই ওই এলাকার খাবারটা নিঃশেষ হয়ে যায়, কারণ এটা গুচ্ছমূল। এই জন্য নারকেল গাছের যত্ন নিতে হবে। সেই যত্ন যদি নেন, তাহলে দেখবেন যে বর্তমানে যে গাছে যে নারকেল হচ্ছে তার 3 থেকে 4 গুণ নারকেল বেশি হবে শুধু যত্ন নেওয়ার কারণে। সেটা কিভাবে যত্ন নেবেন? নারকেল গাছ থেকে 2 হাত দূরে 1 হাত চওড়া 1 ফুট গভীর একটা ড্রেন করবেন চারিদিকে। এই ড্রেন করে ড্রেনের মাটিটা তুলে ফেলবেন, ফেলে এর সঙ্গে ধরেন 20-30 কেজি পচা গোবর, আর যদি 10 বছরের বেশি বয়স হয় নারকেল গাছের, তা প্রত্যেকটা গাছে বর্ষার আগে অথবা বর্ষার পরে আপনি 2 কেজি পটাশ সার, 2 কেজি টিএসপি সার
আর 2 কেজি জিপসাম সার, আর ওই 20-30 কেজি পচা গোবর, আর 2 কেজি ইউরিয়া যদি আপনি ভালোভাবে ওই মাটির সঙ্গে মিশিয়ে আবার ভরাট করে দেন এবং কচুরি পানা দিয়ে ঢেকে দেন, আপনার ঠিক 15 মাস পরে ওই গাছে নারকেল হবে 3 থেকে 4 গুণ বেশি। স্যার আরেকটা প্রশ্ন আপনার, যেমন এই যে ধানের আবাদ করি আমি, বুঝছেন, যে টাকা আমাদের খরচা হইতেছে আমাদের, সে টাকাটা কিন্তু আমাদের কৃষি হিসাবে আসছে না। আমাকে অন্য খাদ্যগুলো ভর্তি করে আবাদ করা লাগতেছে। এটা একদম ঠিক মানুষটা ইয়ে করছেন, প্রশ্ন করছেন। না। এই ধানের দাম নিয়ে কিন্তু বেশ হইচই হইলো এবার। আপনারা ইয়ে পাচ্ছিলেন না, হ্যাঁ, মজুর পাচ্ছিলেন না যে ধান কাটার জন্য, এবং ধানের যেহেতু দাম দিতে পারেন না, সুতরাং তাদেরকে আবার ওই 500 টাকা করে দিন মজুর পাওয়া যাওয়া মুশকিল হয়ে পড়ছিল। যাই হোক স্যার, এবার উত্তর দেন আমাদের। বর্তমান সরকার চাচ্ছে যে ডাইভার্সিফিকেশন, আমাদের কি আবাদ করলে আমাদের লাভ হবে। এই যে তিলের আবাদ করেন, সরিষার আবাদ করেন, সয়াবিনের আবাদ করেন, বা অন্যান্য শাকসবজির আবাদ করেন, ফলের আবাদ করেন, এইভাবে আমাদের যদি ডাইভার্সিফিকেশন হয়, বিভিন্ন বৈচিত্র্য চাহিদা আসে। থাকলে তো স্যার, চাহিদা থাকলে তো, আরেকটা হচ্ছে যে জমি, যদি খালি ধানের উপরে যে ডিপেন্ডেন্সি, সুতরাং চাহিদা যদি না থাকে, আপনি তিলের আবাদ করতে বললেন, তিসির আবাদ করতে বললেন, তো এগুলোর যদি চাহিদা তৈরি না হয়, তাহলে ওনারা করে তো এই আমরা যে বিশেষ করে বাংলাদেশে আপনার টাঙ্গাইলের এক ভদ্রলোক কুল চাষি গতবার সে 1 একর জমি থেকে 13 লক্ষ টাকার কুল বিক্রি করছে। এইরকম তিলের আবাদ কিন্তু লাভজনক, কোনো খরচই হয় না, পুরোটাই লাভ এবং দামও বেশি। এবং তিলের কিন্তু এখন বর্তমানে এমন পরিস্থিতি, মেডিসিনাল ভ্যালু, তিলের আনলিমিটেড ডিমান্ড। যে তিল আমি যদি বাংলাদেশে এই পর্যায়ে নেই যে আমি অতিরিক্ত প্রোডাকশন করলে দাম কমে যাবে, তা না। তিল হোক, সরিষা হোক, আমরা মানে সরকার চাচ্ছে যে কোরিয়া, জাপান, তারপরে হলো এরা খুবই আগ্রহী। সমস্ত তেল জাতীয় ফসলের কিন্তু ডিমান্ড অনেক বেশি। তা আপনারা ধানও চাষ করবেন এবং দেখবেন যে সমস্যা হচ্ছে যে অনেক জমি আছে যে ধান ছাড়া অন্য কিছু হয় না। সেখানে আমরা বলি যে ধানের জমিকে যদি আপনি এমনভাবে তৈরি করেন যে এরকম খাল করেন একটা, আর একটা উঁচু জমি, যেটা আমরা বলি সর্জন পদ্ধতি, তাহলে উঁচু জায়গাটায় আপনি উঁচু ফসল করবেন, ড্রেনের ভিতরে মাছ চাষ করবেন। এই যে ধান ফসলের জমিটাকে দেখা যাচ্ছে যে সবজি এবং ফল চাষের আওতায় আনা যায়। যে পরিমাণ 80% জমি আমাদের ধান চাষ। কিন্তু ওনারা ভালো বুঝবে, মানে আপনাদের ধানের যে দরকার আছে, সেটা আমরা যতই বলি যে ডাইভার্সিফিকেশনের কথা বলি আর যাই বলি না কেন, ওনারা কিন্তু ওনাদের মতো করে, ওনাদের হিসাব মতো করে ইকোনমিক্স আছে তাদের। ধন্যবাদ। জি জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। এই যে আমাদের আরেক কৃষক সিরাজুল ভাই পাট সম্পর্কে স্যারের কাছে কিছু জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিরাজুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাখছেন, আপনি ভালো আছেন তো? জি জি, ভালো আছি, বলেন। আপা, আমার প্রশ্ন হচ্ছে, আমি কিছু 2 বিঘার মতো পাট আবাদ করছিলাম। আচ্ছা। পাটের জাত হলো তোষা, কিন্তু ম্যাক্সিমাম পাটই মরে গেছে, গোড়া আছে, গোড়ার মধ্যে হলে পছন্দ ধরছে। এর করণীয়টাই আমার জানা দরকার বেশি। আচ্ছা, গোড়ার মধ্যে পচন ধরছে। এখন তো মাঠে আছে আপনার পাট, না? হ্যাঁ, কিছু কাটছি এবং কিছু মাঠে আছে। পাটের এটা গোড়া পচা একটা রোগ, আপনার এক ধরনের এটা ফাঙ্গাস, ছত্রাক দিয়ে এটা হয়। আপনারা যখন পাটের সাধারণত যদি বীজ শোধন করে নেন, বীজ শোধন করে যদি জমিতে বীজ বোনেন, তখন এই রোগটা কম হয়। এই বিএডিসির কাছ থেকে যদি ভালো বীজ নেন, শোধন করা বীজ বপন করেন, তাহলে এটা রোগ হবে না। আবার অনেক সময় মাটিতে এই ছত্রাকটা তৈরি হয়, গাছটা যখন ছোট থাকে তখনও যদি আপনি এক ধরনের ছত্রাকনাশক ব্যবহার করেন, সেটা নাটিবো হতে পারে বা আপনার টিল্ট হতে পারে, এই ছত্রাকনাশক যদি ব্যবহার করেন, তখন এই পরবর্তীতে এই পচন রোগটা আর হবে না এবং কোনো পাটি আর পচবে না। এই